স্বাগত জানাচ্ছি 2018 নির্বাচন উপলক্ষে ডিবিসি নিউজের আয়োজন নির্বাচন বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি রেদওয়ান আহমেদ। এই অনুষ্ঠানে আমরা 1991 থেকে 2018 সংসদ নির্বাচন নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। আজ আমরা আলোচনা করব জাতীয় সংসদ নির্বাচন 2014 নিয়ে। 2014 সালের 5 জানুয়ারি দেশে নির্বাচনের ইতিহাসের প্রশ্নবোধক ভোট পর্ব। বিদায়ী সংসদের প্রধান বিরোধী দল বিএনপি নেতৃত্বে 18 দলীয় জোটের অংশগ্রহণ ছাড়াই অনুষ্ঠিত হয় 10ম জাতীয় সংসদ নির্বাচন। সে কারণে 300 আসনের মধ্যে 153টিতে কোনো ভোট হয়নি। আওয়ামী লীগ এককভাবে 234টি আসন পেয়েছিল। 2/3 আসন পেলেও হয়েছিল মহাজোটের সরকার। ফলে সরকারে এবং বিরোধী দলেও ছিল জাতীয় পার্টির সাংসদরা। নির্বাচনে আগে পরে সারা দেশে সহিংসতা হয়েছিল সে সময়। প্রশ্নবোধক নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার কিন্তু মেয়াদ পূরণ করতে পেরেছে। সংবিধানের নিয়ম অনুযায়ী নির্ধারিত মেয়াদ শেষে তাই এখন অনুষ্ঠিত হচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই সবকিছুই আজ থাকছে আমাদের আলোচনায়। আর সাথে আছেন সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল হাসান বুলবুল। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমরা মূল আলোচনায় যাব, তবে যাওয়ার আগে সে সময়ের নির্বাচন দেখে নিতে চাই এক নজরে। শুরুতেই আমরা জেনে নেই 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের কিছু তথ্য। নির্বাচনে 12টি রাজনৈতিক দল ও জোট অংশ নেয়। ভোটার ছিল 9 কোটির বেশি। 4.5 কোটির বেশি এবং নারী ভোটার 4.5 কোটির বেশি ছিল। 147টি আসনে ভোট পড়ে 40.04%। সব দল মিলে প্রার্থী ছিলেন 543 জন। তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ছিলেন 104 জন। প্রধান দলগুলোর মধ্যে আওয়ামী লীগ পায় 234টি আসন, জাতীয় পার্টি পায় 34টি, স্বতন্ত্র প্রার্থী পান 16টি আসন এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি পায় 6টি আসন। শতকরা হিসেবে আওয়ামী লীগ পায় 72.14% এবং স্বতন্ত্র প্রার্থীরা পান 15.0% ভোট। আমরা এক নজরে দেখে নিচ্ছিলাম যে 2014 সালের 10ম জাতীয় সংসদ যে নির্বাচন, সেটির কিছু তথ্য দেখছিলাম। 10ম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যদি বলতে হয় যে সেই নির্বাচনে আসলে সে সময় প্রধান বিরোধী দল বিএনপির অংশগ্রহণ ছাড়াই সেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আমি যদি একটু প্রেক্ষাপট জানতে চাই সেই সময়ের নির্বাচনে, সেই বিষয়ে আপনি কি বলবেন? সেটি বললাম যে আমরা যদি খুব সাদামাটাভাবে বলি যে বিএনপি বড় দল বিএনপি সেখানে অংশগ্রহণ করে নাই, তাদের ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তাহলে পরে পটভূমিটি ঠিক বলা হয় না, এটি একটি সাধারণ বিবৃতি হয়। কারণ 2014 সালে এমন একটি পরিস্থিতিতে নির্বাচন করতে হয়েছিল যে দীর্ঘ সময় ধরে দুইটি প্রধান রাজনৈতিক দলের মধ্যে আলোচনার কোনো সুযোগ তৈরি হয় নাই এবং প্রধান বিরোধী দল বিএনপির পক্ষ থেকে বারবার দাবি জানিয়ে আসা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তার নির্বাচনে যাবেন না। এরকম তাদের আরও অনেকগুলি দফা, সবগুলি দফা মনে নাই। এই একটি প্রেক্ষাপটে তখন সরকারের সামনে, সরকারি দলের সামনে তারা বলছিলেন যে আমাদের সামনে গঠনতান্ত্রিক ধারাবাহিকতার সাংবিধানিক ধারাবাহিকতার জন্য নির্বাচন করা ছাড়া কোনো পথ, অর্থাৎ সাংবিধানিক একটা বাধ্যবাধকতা ছিল সেখান থেকে আসলে নির্বাচন করা। তো সাংবিধানিক সেই বাধ্যবাধকতার কারণে নির্বাচন করতে যাওয়ার পরে যখন বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়ালো, তখন আপনি যে পরিসংখ্যানটা দিলেন এই পরিসংখ্যানটা দাঁড়ালো। এখন এখানে আমি দুইটি প্রশ্ন উত্থাপন করতে চাই। একটি হচ্ছে যে একটি রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি বা আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল, তারা তো নির্বাচনমুখী রাজনৈতিক দল। তাদের বেঁচে থাকার একটা বড় শক্তি হচ্ছে ক্ষমতায় থাকা। আপনি দীর্ঘ সময় যদি বিএনপি ক্ষমতায় না থাকে তাহলে বিএনপির পক্ষে টিকে থাকা খুব মুশকিল। আওয়ামী লীগের টিকে থাকাটা কেন মুশকিল না, কারণ আওয়ামী লীগ একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। কারণ আওয়ামী লীগ একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে নানা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। তারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, সেনা শাসন বিরোধী আন্দোলন করেছে। 75 সনের বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের হত্যার পরে আওয়ামী লীগের তো ধ্বংস হয়ে যাওয়ার কথা, একটা দীর্ঘ সময় গ্যাপ ছিল। দীর্ঘ সময়ের চাইতেও এইরকম একটা ট্র্যাজিক ঘটনা ঘটার পরে আওয়ামী লীগের মতো দলের বা একটা রাজনৈতিক দলের ধ্বংস হয়ে যাওয়ার কথা। কিন্তু আওয়ামী লীগের একটা সুবিধা হলে তাদের মাঠ পর্যায়ে পোড় খাওয়া কর্মীরা আছেন। নেতৃত্বের মধ্যে কোনো জটিলতা থাকলে পরেও এই পোড় খাওয়া কর্মীরা এই আওয়ামী লীগের যে আদর্শ, সেই মুক্তিযুদ্ধের আদর্শটাকে ধারণ করে তারা বঙ্গবন্ধুর আদর্শটাকে ধারণ করে তারা দাঁড়ায়। কিন্তু বিএনপির ক্ষেত্রে একটা অসুবিধা আছে, কারণ বিএনপির রাজনৈতিক দলটি গঠিত হয়েছিল একটা প্ল্যাটফর্ম হিসেবে, একটা রাজনৈতিক দল হিসেবে গড়ে ওঠে নাই। বিভিন্ন দলে যখন জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় এসে রাজনৈতিক অভিলাষ ব্যক্ত করলেন যে তিনি দল করবেন, তখন বিভিন্ন দল থেকে লোকজন এনে এটাকে দাঁড় করানো হয়েছিল, যার ফলে বিএনপি কোনোদিনই কনসলিডেটেড কোনো
উদ্যোগ গ্রহণ করতে পারে নাই কোনো যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে। হয় চীনপন্থীরা কখনো তাদের উপর আছর করেছে, কখনো ভারত বিদ্বেষীরা কখনো আছর করেছে, কখনো ধর্ম ব্যবসায়ী আছর করেছে, কখনো জামাত আছর করেছে। এখন আপনি দেখেন এইবারের নির্বাচনের দিকে যদি তাকান তাহলে আপনি দেখবেন যে জামাতের নিবন্ধন নাই, জামাত একটি অনিবন্ধনকৃত দল, জামাত সম্পর্কে এত প্রশ্ন, কিন্তু তারপরেও কিন্তু তারা জামাতের 25 জনকে ধানের শীষ প্রতীক নিয়ে, যার ফলে আপনি ওই প্রেক্ষাপটে আমি যে কথাটি বলতে চাই, এটা একটি দিক যে বিএনপি মানে নির্বাচন অংশগ্রহণ না করাটা তাদের একটা ভুল ছিল। এটি হলো একটি বিষয় আমি জানতে চাই যে বিএনপি কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তারা বলেনি যে 2014 সালে তাদের নির্বাচনে অংশ না নেওয়াটা ভুল ছিল। এটা কি তাহলে আসলে সার্বিকভাবে সাধারণ মানুষের ভাবনা যে তাদের ভুল ছিল? না, একটি হলো যে দলগতভাবে তারা ভুল স্বীকার করলো কি করলো না তাতে কিছু যায় আসে না, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা তো ইতিহাস করবেন, ইতিহাসকে ব্যাখ্যা করবেন, সেখান থেকে সিদ্ধান্ত নেবেন তারা ভুল করেছিল কি করে নাই। কারণ বিএনপি যদি বলে যে আমরা দলগতভাবে যদি স্বীকার করে, তাহলে দলের মধ্যে একটা প্রশ্ন হবে যে তাহলে আপনারা কেন নির্বাচনে গেলেন না? আপনারা গেলেন না বলেই তো কর্মী হিসেবে আমরা মাঠে মার খেলাম, জেল খাটলাম, এই 5 বছর ধরে নির্যাতনের শিকার হলাম। কাজে বিএনপির আনুষ্ঠানিকভাবে স্বীকার করার মধ্যে একটা সমস্যা আছে। এইখানে আমি যে কথাটা বলতে চাই, অনেকে এটি অন্যভাবে নেবেন হয়তো, যে বিএনপি 2014 সনের নির্বাচনে অংশগ্রহণ করেন নাই এটা আমি স্বীকার করি না। তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, তারা ভোটে অংশগ্রহণ করে নাই। একটি নির্বাচন যখন ঘোষণা হয়, দল হিসেবে আমার 2টি অপশন, একটি হচ্ছে আমি অংশগ্রহণ করব অথবা বয়কট করব। এটি হলো আমি অংশগ্রহণ করব না, এটি অংশগ্রহণ করব তাহলে আমি প্রস্তুতি নিয়ে শত প্রশ্ন সত্য এইবার যেটি হয়েছে। আরেকটি হচ্ছে আমি বয়কট করলাম, এই নির্বাচনের মধ্যে আমি নাই। কিন্তু 2014 সনে তো বিএনপি নির্বাচন অংশগ্রহণ করে নাই, এটা যেমন সত্যি, তারা বয়কটও করে নাই। কারণ 2014 সনে নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, আপনি 600 স্কুল পুড়িয়ে দেওয়া হয়েছে এই নির্বাচনকে প্রতিহত করার জন্য। তারা বয়কট করেন, এই নির্বাচনকে প্রতিহত করার চেষ্টা করেছিল। কাজে তারা একটি সরকার নির্বাচন করতে চাচ্ছিলেন আর বিএনপিটাকে প্রতিহত করার চেষ্টা করেছিল। এবং 650টি কি বলে স্কুল পুড়িয়ে দেওয়া হয়েছিল। বাংলাদেশ মানে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটটি, এটি সারা বাংলাদেশের পোড়া মানুষের আর্তনাদের একটা জায়গায় পরিণত হয়েছিল। আপনি, আমি, আমাদের পরিবারের সদস্যরা বা মহাসড়কে যারা যেতেন তারা ভয় পেতেন যে কখন কোন বাসের মধ্যে কখন পেট্রোল বোমা পড়বে, কখন আগুন ধরিয়ে দেওয়া হবে। আপনি দিনাজপুরের সংখ্যালঘু গ্রাম, যশোরের সংখ্যালঘুদের গ্রাম, নির্বাচনের দিন সেখানে আক্রমণ চালানো হয়েছে, প্রিজাইডিং অফিসারকে হত্যা করা হয়েছে। সাতক্ষীরা নামক একটি জায়গা, সেটিকে জামাতিরা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছিল, বা সাতক্ষীরা সেখানে বাংলাদেশের কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে যেতে পারে নাই। কাজেই 2014 সনে বিএনপি জোট নির্বাচনে অংশগ্রহণ করে নাই। এটি আপনি তারা কতটি আসন পেয়েছে বা ভোট পেয়েছে সেই হিসাবে আপনি বলতে পারেন অংশগ্রহণ করে নাই, কিন্তু তারা খুবই সক্রিয় ছিল 2014 সালের নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং ধ্বংসাত্মক কাজ করার, আগুন দেওয়া, পোড়া, মানুষ মারা, এই কাজগুলির জন্য। কাজে যখন আমি 2014 সালের নির্বাচন আলোচনা করব, তখন একদিকে আমি যেমন বলবো যে সরকার 153 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করিয়ে এনেছিল, এটি যেমন আমরা প্রশ্নবোধক বলবো। একদিকে বলবো যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে না, এটি যেমন বলবো। তার পাশে এইটুকু বলতে হবে যে বাংলাদেশের ইতিহাসে এই রকম সহিংসতার, যে সহিংসতার শিকার সাধারণ মানুষ, একটা নির্বাচনে রাজনৈতিক দলগুলি পরস্পর মারামারি করে, দলের মধ্যে কখনো কখনো মারামারি হয়, কিন্তু এই 2014 সনে বিএনপি জামাতের সহিংসতাটা ছিল একেবারে সাধারণ মানুষের উপর আক্রমণ। তারা একটা ভয় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, আতঙ্ক ছড়িয়ে পড়েছিল সারা দেশে। কাজে 2014 সনে কিন্তু তাদের একটা অংশগ্রহণ ছিল, সেটা নেতিবাচক অংশগ্রহণ, এবং সেই থেকে তারা 2টি শিক্ষা পেয়েছে। একটি শিক্ষা হয়েছে যে এখনো আওয়ামী লীগ বা বিএনপির প্রতিপক্ষ যারা, তারা নির্বাচন নিয়ে বা রাজনীতি নিয়ে আলোচনা উঠলেই বিএনপির দিকে আঙুল উঠায়, যে এরা বাংলাদেশকে পুরা মানুষের রাজনীতি করে, আগুন সন্ত্রাসের রাজনীতি করে, এটি একটি বলে। আরেকটি বলে যে তারা নির্বাচনে অংশগ্রহণ না করে নিঃশেষ হওয়ার পথে। এবং আসলেও তাই, এইবারের নির্বাচনে যদি বিএনপি অংশগ্রহণ না করত, তাহলে ভোট কেন্দ্রিক বা নির্বাচন কেন্দ্রিক বিএনপি দলের অস্তিত্বকে ধরে রাখা খুব কঠিন হতো। আমরা একটি বিরতিতে যেতে হবে, তবে একটি বিষয় বিরতির পরে আমরা আলোচনা করব। সেই সময় কিন্তু 2014 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান বিরোধী দল অর্থাৎ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কিন্তু আমন্ত্রণ জানিয়েছিলেন আলোচনার জন্য নির্বাচনকে ঘিরে। সে সময় বিএনপি সেই আলোচনায় অংশগ্রহণ করেনি এবং গণভবনে যাননি। সেই বিষয়টা আমরা বিরতির পরে একটু আলোচনা করতে চাই। দর্শক, নির্বাচন বিশ্লেষণে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন।
নির্বাচন বিশ্লেষণে স্বাগত। আবার আপনাদের সাথে আছি আমি রেদওয়ান আহমেদ, আর আমাদের সাথে আছে সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল হাসান বুলবুল। আমরা আলোচনায় নিশ্চয়ই যাব, তবে তার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লায় কথা বলছেন। আমরা একটু সেখানে ঘুরে আসতে চাই, শুনতে চাই প্রধানমন্ত্রীর বক্তব্য। উন্নয়নের ধারাটা সূচনা করেছি, এটা যেন অব্যাহত থাকে। আর আওয়ামী লীগ ক্ষমতা থাকলে উন্নয়ন হয়, আওয়ামী লীগ ক্ষমতা এসেই এদেশের মানুষকে আজকে যেমন খাদ্য নিরাপত্তা দিয়েছে, শিক্ষার হার বৃদ্ধি করেছে, প্রতিটি উপজেলায় একটা করে সরকারি স্কুল, সরকারি কলেজ আমরা করে দিচ্ছি, প্রতিটি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন করে দিচ্ছি, আমরা 560টা মসজিদ, মডেল মসজিদ তৈরি করে দিচ্ছি, যেটা হবে মডার্ন মসজিদ ও ইসলামিক কালচারাল সেন্টার। তারপরে প্রতিটি উপজেলায় একটা করে মডার্ন মসজিদ হবে, প্রতিটি উপজেলায় আমরা মিনি স্টেডিয়াম করে দিচ্ছি, যাতে খেলাধুলার প্রসার ঘটে, সব বাচ্চারা খেলতে পারে। আর সেই সাথে আমাদের কর্মসংস্থানের জন্য আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করে দিচ্ছি, যেখানে দেশি বিদেশি বিনিয়োগ হবে। ইনশাআল্লাহ এই নির্বাচন সুষ্ঠুভাবে হলে পরে অবশ্যই বিনিয়োগ প্রচুর আসবে। তবে আমি জানি বিএনপি, জামাত এদের সবসময় এদের চরিত্রটাই হচ্ছে সন্ত্রাস, জঙ্গিবাদ, 10 লাখ অস্ত্র চোরা কারবারি, এদের অর্থ আত্মসাৎ থেকে শুরু করে নানা ধরনের অপকর্মের লিপ্ত থাকে। এদের অগ্নি সন্ত্রাস 2013, 14 এবং 2015-তে এরা মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে, মসজিদে আগুন দিয়েছে, কোরআন শরীফ পুড়িয়েছে। এরা করেনি এমন কোনো কাজ নেই। এরা ধ্বংস করতে জানে, এরা জঙ্গিবাদ সৃষ্টি করেছে, বাংলা ভাই সৃষ্টি করেছে। এরা শুধু মানুষের ক্ষতি করতে পারে। তাদের হাতে বহু মানুষ নির্যাতিত, বহু মানুষ এই আগুনে দগ্ধ, অনেকেই জীবন হারিয়েছে, তাদের পরিবারগুলি কষ্টে আছে। আর এখন যারা বেঁচে আছে অগ্নিদগ্ধ হয়ে মানবিত জীবন যাপন করছে। এই সমস্ত জঙ্গি, সন্ত্রাসী এবং যারা দেশের সম্পদ লুটপাট করে, বিদেশে পাচার করে, এতে অর্থ আত্মসাৎ করে, এরা বাংলাদেশের মানুষকে কিছু দিতে পারবে না। এরা শুধু দিতেই জানে, আর এরা জঙ্গিবাদ, সন্ত্রাসী সৃষ্টি করতে পারে। আমরা বাংলাদেশ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক দূর করে বাংলাদেশের মানুষের জীবনের শান্তি, নিরাপত্তা দিতে চাই এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের যে অভিযান শুরু হয়েছে সেটা আমাদের অব্যাহত থাকবে। দুর্নীতিমুক্ত দেশ আমরা করতে চাই, আর সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের নির্বাচন ইশতেহারে বাস্তবায়নের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা দেশকে আরো উন্নত, সমৃদ্ধ করে গড়ে তুলতে পারবো, এই বিশ্বাস আছে। আমি এটুকু বলেই আমার মনে হয় আজকে এতজন সংসদ সদস্য কথা বলতে গেলে অনেক সময় লাগবে। আপনারা যার যার এলাকায় চলে যান, সেখানে যে আজকে সবাই শেষ মিছিলটা করবেন, কারণ প্রচারের সময় পাবেন না। এখানে একটা কথা, আপনারা একটু নিরাপদে থাকবেন, কারণ ইতিমধ্যে বিএনপি আর জামাত মিলে আমাদের এই 1 ডিসেম্বর থেকে 26 ডিসেম্বর পর্যন্ত তারা সারা বাংলাদেশে আওয়ামী লীগের 5 জন নেতা কর্মীকে হত্যা করেছে এবং 441 জন তাদের হাতে আহত হয়েছে। আর আওয়ামী লীগের 170টা অফিস, বাড়িঘর তারা ভাঙচুর করেছে এই সন্ত্রাসী কর্মকাণ্ড, এবং 54টা স্থানে তারা বোমা হামলা করেছে, পেট্রোল বোমা হামলা চালানো হয়েছে। 68টি স্থাপনা ও যানবাহন তারা হামলা করেছে, 4টি স্থানে পুলিশের উপর হামলা করেছে। আমরা আবারও ফিরতে চাই আলোচনায়। আমরা যেটা নির্বাচন 2014 সালে নির্বাচন নিয়ে আলোচনা করছিলাম, বিরতির আগে যেটা বলছিলাম যে সে সময় কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে কিন্তু আমন্ত্রণ জানিয়েছিল, তাকে আলোচনার জন্য বসার আহ্বান জানিয়েছিল। তো সেই ক্ষেত্রে কিন্তু বিএনপি সাড়া দেয়নি। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? সংকটটা তো সেইখানেই। একটি দেশের সিটিং প্রাইম মিনিস্টার যখন নিজে টেলিফোন করেন, সেই টেলিফোনকে যখন নাকচ করে দেওয়া হয়, তখন তো আলোচনার পথ কারা রুদ্ধ করেন সেটি বলার অপেক্ষা রাখে না। শুধু এটি না, বিএনপির তখন কতগুলি মারাত্মক ভুল হয়েছিল। একটি বড় ভুল ছিল যে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাংলাদেশ সফরে এসেছিলেন। সেদিন জামাতের ডাকা একটি হরতাল ছিল। সেই হরতাল ভাঙা হবে বলে বেগম খালেদা জিয়া প্রণব মুখার্জির সঙ্গে দেখা করতে চান, এবং সেই সময় আপনি দেখেন বাংলাদেশের ইতিহাসে প্রথমবার মতো জামাতের ডাকা হরতালে আমেরিকান এম্বাসির 2টি গাড়ি পোড়ানো হয়েছিল মহাখালী ফ্লাইওভারের নিচে। এবং তারা যখন এটি নিয়ে খুব কড়া বিবৃতি দিল, জামাত অফিসিয়ালি স্বীকার করলো যে তারা এটার ক্ষতিপূরণ দিবে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটা রাজনৈতিক দল তাদের ডাকা হরতালে সন্ত্রাস হয়, অগ্নিসংযোগ হয়, এটা স্বীকার করলো, জামাত স্বীকার করলো। কাজে ওই প্রেক্ষাপটটিতে তখন বিএনপি
তাদের দাবি না মানলে প্রধানমন্ত্রীর মুখেই দেখবেন না, বেগম খালেদা জিয়ার এই অবস্থানের কারণেই কিন্তু পরিস্থিতি এখানে যায়। তারপরে দুইটি বিষয় আমি উল্লেখ করতে চাই 2014 সালের নির্বাচনের মধ্যে। সেই নির্বাচনটি যে খুব ভালো হয় নাই এটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। আওয়ামী লীগের যে গত কাউন্সিল, সেই কাউন্সিল অধিবেশন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এই নির্বাচন সম্পর্কে বলেছেন যে আগামী নির্বাচনটা যাতে আগের নির্বাচনের মতো প্রশ্নবিদ্ধ না হয়। আগের নির্বাচন নিয়ে যেটুকু দেশে এবং বিদেশে যেগুলি কথাবার্তা হয়েছে সেই কথাবার্তাগুলি যাতে না হয় তিনি খুব পরিষ্কারভাবেই বলেছেন। কাজেই একটি বড় মাপের রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ না করলে পরে সেই নির্বাচনটি নিয়ে যে প্রশ্নের মুখোমুখি হতে হয় এটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী স্বীকার করেছেন। কাজেই প্রধানমন্ত্রী, একটি বিষয় আমি জানতে চাই, আমরা যদি 91 থেকে 2008 এবং 2014, 91 থেকে 2008-এর মধ্যে যদি আমরা চিন্তা করি, দেখি নির্বাচনগুলো মোটামুটি ভাবে অংশগ্রহণমূলক সব দলই অংশগ্রহণ করেছিল। 2014 সালে যেটি বিএনপি অভিযোগ করলো যে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে তারা যে আন্দোলন করলো কিংবা নির্বাচন বয়কট করলো, এই তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটাকে আপনি কিভাবে দেখছেন? এটি কি সংকটের সেই সময় কি কোনো কারণ ছিল? না, এটি তো তাদের মুখ্য দাবি ছিল, এইবারও তো তাই ছিল। তাদের এইবারে তো তত্ত্বাবধায়ক এবং তখনও প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ জোট যে কথাটি বলেছিল যে আদালত কর্তৃক যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বাইরে আমরা যাব না। তো এখন যদি তারা এই সিদ্ধান্ত মেনে সরকারি দলের অধীনে নির্বাচনে যান, তাহলে 2014 সনে যেতে সমস্যাটা কি ছিল? এটি হচ্ছে রাজনৈতিক অদূরদর্শিতা। রাজনীতিতে আমরা বলি না দূরদর্শী নেতা। দূরদর্শী নেতা মানে অনেক দূরে দেখতে পারেন, দর্শন করতে পারেন অনেক দূরে, সেটাই তো দূরদর্শী। আর অদূরদর্শী হচ্ছে অনেক দূরে দেখতে পারেন না, নিকটে দেখেন। তারা ভাবলেন যে তারা যদি নির্বাচনে অংশগ্রহণ না করেন তাহলে এই সরকার গঠন হবে না। পরবর্তীকালে মনে হলো যে ঠিক আছে, নির্বাচন হয়েছে কিন্তু এই সরকার 5 বছর চালাতে পারবে না। এই ধরনের খুব অদূরদর্শী সিদ্ধান্তের কারণে তার দল বিপদে পড়লো এবং দেশকেও একটা আমরা বিপর্যয়ের অবস্থায় ফেললাম। বিশেষ করে 2014 সনের সন্ত্রাস সহিংসতা তো সারা পৃথিবীতে একটা আলোচিত বিষয়। আরেকটি যেটি 2014 সনের নির্বাচনের মধ্য দিয়ে যে সংসদটি পেলাম, সেই সংসদে একটা বিচিত্র চেহারা আমরা দেখলাম। বিচিত্র চেহারা মানে সেখানে জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকা অবতীর্ণ হলো, তারা আবার সরকারের অংশীদারিত্বের মধ্যেও থাকলো। এই যে রাজনৈতিক ভাবে একটি সংগঠনের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে অনমনীয়তা সেটি একটি দলকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে সেটা আমরা এইবারে নির্বাচনে দেখলাম। জাতীয় পার্টি এবার নির্বাচনে তারা শক্তভাবে দলগতভাবে দাঁড়াতেই পারল না। মহাজোট যতটুকু তাদেরকে সহযোগিতা করলো ওইটুকুই। কাজে জাতীয় পার্টি একটা বড় দল হওয়ার সম্ভাবনা ছিল, একটা বড় প্ল্যাটফর্ম বাংলাদেশে ধরেন বিএনপির পাশাপাশি আওয়ামী লীগের বাইরে হতে পারত, কিন্তু তারা না সরকারি দল হলেন না বিরোধী দল হলেন। এবং এই নির্বাচনের মধ্য দিয়ে যারা সরকারি দলে মন্ত্রী হয়েছিলেন বা সরকারি দলের একেবারে ঘনিষ্ঠ ছিলেন, তারা খুব উচ্ছ্বসিতভাবে নির্বাচন করছেন। কিন্তু দলগতভাবে যে জাতীয় পার্টির একটা বড় দল হয়ে ওঠার, শক্ত দৃঢ় ভিত্তির দল হয়ে ওঠার সম্ভাবনা ছিল, সেটি আমার ধারণা এইবার নির্বাচনের পরে এটি আরও একটু জটিলতার মধ্যে তাদেরকে ঠেলে দেবে। আরেকটি বিষয় যে সেই সময় যদি আমি 2014 সালের পর যে সংসদ গঠিত হলো, সেই সংসদটা আসলে কতটুকু কার্যকর ছিল? সেই সময় কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক একটা বিল পাস হয়েছে সেই সংসদ থেকে। তো সেই বিষয়ে যদি আমি বিরোধী দলের ভূমিকা বলি, তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে সংসদকে? বিরোধী দলের কোনো ক্ষেত্রে বিরোধী দলের ইন্ডিভিজুয়াল আমি যদি বলি, জাতীয় পার্টিগতভাবে না হলে বিরোধী দলের কোনো সদস্যের পারফরমেন্স খুব ভালো ছিল। ফখরুল ইমাম সাহেব, এরকম আরো অনেক কয়েকজনের নাম হয়তো আমরা বলতে পারবো। রুস্তম আলী ফরাজি জাতীয় পার্টিতে ছিলেন নাকি স্বতন্ত্র ছিলেন, তাদের ভূমিকা এরকম কারো ভূমিকা ছিল। গতবারের সংসদটা আপনি যদি তার আগের সংসদের সঙ্গে তুলনা করেন, সেই তুলনামূলকভাবে গতবারের সংসদ সহনীয় মাত্রার বিতর্ক হয়েছে। আর আগের সংসদে তো গালাগালির বিতর্ক হয়েছে। আপনি প্রধানমন্ত্রীকে আক্রমণ করে যে ধরনের বক্তব্য বিরোধী দল থেকে এসছে, এমনকি আমাদের নারী আসনের সদস্যরা যে ভাষায় কথা বলেছেন, এটি একটা সংসদীয় ভাষা হতে পারে না। কাজে সেই দিক থেকে তুলনামূলকভাবে এই সংসদটি কার্যকর ছিল। অনেকে বলেন অকার্যকর, আমি সংসদের কার্যকারিতা কি, সেখানে বিতর্ক হবে, কিন্তু কতগুলি দৃশ্যমান চেহারা থাকবে। 5 বছর মেয়াদের শেষে আমি দেখবো যে কতগুলি বিল পাস হয়েছে, সেই কত বড় বাজেটটা পাস হয়েছে, বাজেটের আলোচনাগুলি কতটুকু হয়েছে, এবং সরকারি দল প্রশ্নের মুখোমুখি হতে পেরেছে কিনা, এবং সেই সংসদে গৃহীত সিদ্ধান্তগুলি কার্যকর করা গেছে কিনা। কাজে সেই দিক থেকে যদি আপনি অঙ্কের হিসাব করেন, তাহলে গত সংসদ তুলনামূলকভাবে কার্যকর সংসদ ছিল। কিন্তু একটা কার্যকর বিরোধী দলের অনুপস্থিতি আমরা প্রত্যক্ষ করেছি, যে সকল বিষয়ে যেভাবে বিতর্ক উত্থাপন করা, সেই বিতর্কটার জায়গাটাতে কখনো কখনো ঘাটতি ছিল। কারণ যেহেতু তারা কখনো কখনো ঘাটতি বলবো না, সব সময়ের জন্যই বলবো, কারণ তারা একই সঙ্গে সরকার, একই সঙ্গে বিরোধী দল, শক্তভাবে কি কোনো ভূমিকা রাখতে পেরেছে? সেই কথা কোথাও তারা রেখেছেন। যেমন ধরেন আমি একটা বলি যে ডিজিটাল সিকিউরিটি আইন, এটি নিয়ে জাতীয় পার্টি 2 জন সদস্য, একজন রংপুরের নামটা ভুলে গেলাম, গাইবান্ধার একজন,
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের একজন, তারা যে ভাষায় কথা বলেছেন, এটি মানে সাধারণ মানুষের কণ্ঠস্বরকে তারা তুলে ধরেছেন। হ্যাঁ, নাম্বারের হিসেবে তারা পাশ করবেন না, কিন্তু সংসদে তাই আমি হয়তো সব ভোটে পাশ করব না, কিন্তু আমি আমার ভয়েসটা রেজ করব, আমি আমার উদ্বেগটাকে জানাবো, আমি আমার কণ্ঠস্বরটাকে জানাবো, কারণ আমি সেখানে তো মানুষের ভোটে নির্বাচিত হয়ে গেছি। সেই দিক থেকে একেবারে সব কিছুতেই তারা সরকারকে ইয়েস বলেছেন এটা বলা যাবে না, কখনো কখনো শক্ত অবস্থান নিয়েছেন, কিন্তু তাদের বড় দুর্বলতা হয়ে গেছে যে তারা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে তারা সরকারি দলের অংশী ছিলেন। এটি বোধহয় আমাদের রাজনীতিতে একটা নতুন ঘটনা ঘটেছে এবং জাতীয় পার্টিগতভাবে তারা একটা দুর্বল অবস্থানে, সমালোচনাও ছিল। হ্যাঁ, এবং সেই সমালোচনা আমার ধারণা আওয়ামী লীগ আগামী নির্বাচনে যদি পাশ করে বের হয়ে আসে, তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। জাতীয় পার্টি কাউকে যদি বিরোধী দল যদি কেউ হতে চায় তাহলে বিরোধী দলের ভূমিকায় থাকতে হবে। বিরোধী দল মন্ত্রী হলে পরে বিরোধী দল যদি সরকারের অংশী হয়, এটা তাদের বিরোধী দলীয় মর্যাদাও ক্ষুণ্ণ করে। তার পাশাপাশি সরকারের ক্ষেত্রেও কার্যক্রমে সংসদে বিরোধী দল আবার সরকার পরিচালনা করছে একসঙ্গে, কার্যকর বিরোধী দল আসলে। কাজে এই জায়গাটাতে আমার সব শেষে একটি বিষয় জানতে চাই যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন, গত সংসদ নির্বাচন থেকে এই নির্বাচন, ছোট করে যদি একটু বলতেন যে সেই নির্বাচন থেকে কি কোনো কিছু শিক্ষা, ভুল ত্রুটি কিংবা তাদের বিএনপির কিংবা বিরোধী জোটের কোন দিক চিন্তা করে তারা এই নির্বাচনে অংশ নিচ্ছে কিংবা কেমন হবে আপনার কি মনে হচ্ছে? এই নির্বাচনের কতগুলি ইতিবাচক দিক আছে। প্রথম ইতিবাচক দিক যে এই নির্বাচন সবাই অংশ নিচ্ছেন এবং নির্বাচনের আগে একটা ফলপ্রসূ সংলাপ হয়েছে। এই প্রথম বাংলাদেশে বিরোধী দলগুলির মধ্যে সংলাপ হয়েছে বিদেশি মধ্যস্থতা ছাড়া। কাজে এটি হলো একটা ইতিবাচক দিক। নির্বাচনী প্রচারণা যেটা আপনি প্রত্যক্ষ করেন, ধর্মের ব্যবহার খুব কম। এর আগের বার বলা হতো এই দল ক্ষমতায় গেলে মসজিদ ভেঙে ফেলবে, এই দল ক্ষমতায় গেলে আল্লাহ খোদার নাম থাকবে না, এটির খুব কম। যদিও দুই একটি খুচরার কি বলে ধর্মীয় দল তারা কথা বলা, কিন্তু মূল ধারার মধ্যে আলোচনা নাই। তৃতীয় যেটা হচ্ছে, বাংলাদেশের রাজনীতিতে ভারত বিরোধিতা খুব ঐতিহ্যগত এবং প্রত্যেকটা নির্বাচনে এক দলের আরেক দলের দিকে আঙুল তুলে বলে এরা হচ্ছে ভারতের দালাল, বাংলাদেশ এরা জিতলে পরে বাংলাদেশ ভারতের অংশ হয়ে যাবে। কিন্তু এইবারের নির্বাচনে এই মানে প্রচারণাটা নাই। আমি মনে করি যে একটু ম্যাচিউর জায়গায় আমরা এসেছি, মানে নিজেরা নিজেদের সমস্যার সমাধান করতে পারে। সহিংসতাও কিন্তু এবার সহিংসতার নাম্বার হোক, আমি একটি সহিংসতাকেও সহিংসতা বলে মনে করি। এটি হয়তো নতুন ধারায় গেল এবং এই ক্ষেত্রে কোথাও কোথাও আমরা দেখেছি যে প্রশাসন বা পুলিশের, যেমন সাতক্ষীরা একজন পুলিশ একটা বিশেষ প্রতীকে ভোট চাইলেন, এটি অত্যন্ত বাড়াবাড়ি আমার ধারণা। এবং আমরা আরেকটা জিনিস প্রত্যক্ষ করেছি, অনেক অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিভিন্ন দলে যোগ দিচ্ছেন। এই অবসরপ্রাপ্ত কর্মকর্তারা যদি আদর্শিক কারণে যোগ দেন কোনো অসুবিধা নেই, কিন্তু এটা আমরা সাধারণ আলোচনা হচ্ছে এই অবসরপ্রাপ্তরা এমন মনে করেন যে তারা যে দলকে সমর্থন দিলে সেই দল ক্ষমতায় আসতে পারে, তাদের অবসর জীবনেও তারা একটা কিছু মানে করে খেতে পারবেন। এটি একটা সাধারণ মানুষের ধারণা। তারা আদর্শিক কারণে যোগ দিলে তাদের নিশ্চয়ই তাদের সম্পর্কে আমাদের কোনো প্রশ্ন নাই। কাজে এই প্রশ্নগুলি নতুন নতুন প্রশ্ন আসছে, কিন্তু আমি মনে করি যে কি সমঝোতার ক্ষেত্রে, কি নির্বাচনে ইনক্লুসিভ নির্বাচনের ক্ষেত্রে, কি নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আমি মনে করি এক ধাপ আমাদের অগ্রগতি হয়েছে। আমাদের এই সংস্কৃতিটাকে যদি আমরা আরও ধারাবাহিক নিতে পারি তাহলে হয়তো আবার নতুন অনেকগুলি এসছে। যেমন আমি নিজে ধারণা করি যে নির্বাচন কমিশনারদের মধ্যে ডিভিশন অফ লেবার থাকা উচিত। যেমন ধরো এইবার অনেকগুলি অভিযোগ গেছে, কিন্তু নির্বাচন কমিশন প্রতিদিন জবাব দিতে পারছে না। আমার ধারণা আগামী নির্বাচনের বেলায় যদি একজন নির্বাচন কমিশনারকে অ্যাসাইন করা হয়, যে বিভিন্ন অভিযোগ যেগুলি আসবে তিনি প্রতিদিনই চেক করবেন, জবাব দেবেন যে আজকে 42টা অভিযোগ পেয়েছে, তার মধ্যে 10টার সত্যতা পাওয়া গেছে, এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, আর বাকি 22টার কোনো সত্য পাওয়া যায়। আমার ধারণা এই মানে নতুন সংস্কৃতির জায়গায় আমরা যেতে পারবো। নিশ্চয়ই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আজকে সময় দেওয়ার জন্য, সেই সাথে আলোচনা করার জন্য। নির্বাচন বিশ্লেষণ আজ এ পর্যন্তই। অনুষ্ঠানটি রাত 3টা 30 মিনিটে পুনঃ প্রচার হবে। বিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।